রবীন্দ্রনাথকে আমি মানুষ হিসাবে মনে করি না। রবীন্দ্রনাথ মুসলমানের শত্রু, রবীন্দ্রনাথ বাংলার শত্রু। এমন ঠিক বলেছে বাংলাদেশের একজন প্রবক্তা আব্দুল রাজাক। প্রথমে তার এই বক্তব্যটা শুনুন। ঠাকুরকে আমি মানুষই মনে করি না। ঠাকুর তো একটা হিন্দু মানুষ, ও মুসলমানের শত্রু, ও জাতির শত্রু, ও বাঙালিদের শত্রু, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও বাংলা ভাষার শত্রু। তাকে দাম দিতে হবে মানে? আমি বিবেক বেঁচে খেয়েছি। তুমি তো স্কুলে যে বলো ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি তো বলি না কোনোদিন। আমি কেন বলবো? ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ভারতের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। শেখ আব্দুল রাজাকের এই বক্তব্য শুনে কি করবেন? এর আগেও বাংলাদেশে বহুবার এই রকমই রবীন্দ্রনাথের বিদ্রোহ করতে দেখা গেছে। আসলে রবীন্দ্রনাথ আমাদের দুই দেশে বাংলাদেশ এবং ভারতের জন্য জাতীয় সঙ্গীত রচনা করেছে। আমাদের যেমন জনগণমনও ঠিক ওদের ওখানে সোনার বাংলা এই গানটা রচনা করে গিয়েছে এবং ওদের ওখানে এখন জাতীয় সঙ্গীত। আর এরপর থেকে ওখানকার বাংলাদেশিরা বিদ্রোহ করছে যে রবীন্দ্রনাথ একজন হিন্দু, তাহলে তার গান কেন এই বাংলাদেশে জাতীয় সঙ্গীত হিসাবে এখানে চলবে এবং কেন তারা গাইবে, এই নিয়ে বহুবার বিদ্রোহ করতে গিয়েছে। এমনকি যে একজন নোবেল নোবেল পুরস্কার প্রাপ্ত না, যে নোবেল বাংলাদেশে একজন সিঙ্গার, যে ভারত থেকে পপুলারিটি পেয়ে গেছে, সে যখন বাংলাদেশে ফিরে যায় তারও এমন বক্তব্য দিতে দেখা গিয়েছিল যে কেন রবীন্দ্রনাথের গানকে আমরা এখানে সব জায়গায় এখানে জাতীয় সঙ্গীত হিসাবে রচনা করবো, অথচ সে পুরো ফেমাস পেয়ে গেছে ভারতের, অথচ গিয়ে মাত্র এরকম বিদ্রোহ করছে। ভারত বিদ্বেষী মনোভাব। তো এই যে বাংলাদেশিদের ভারত বিদ্বেষী মনোভাব প্রথম নয়, এরা ভারত থেকে সব কিছু পেলো, ভারত থেকে সব কিছু খ্যাতি বা ভারত থেকে সব কিছু জিনিসগুলো পেলো, যখন বাংলাদেশে যাবে সে তখনই ভারত বিদ্বেষী মনোভাব এবং ভারত বিদ্বেষী কার্যকলাপ করতে এরা আরম্ভ করে দেবে। আর এইটাই তার হচ্ছে ফলশ্রুতি। এই ঘটনা এর আগে বহুবার এই নিয়ে বাংলাদেশে চর্চা হতে দেখে গিয়েছে যে কেন রবীন্দ্রনাথের গান থাকবে, কিন্তু তারপরে সেটা সময়ের সঙ্গে সঙ্গে সেটা ধামাচাপা পড়ে গেছিলো। কিন্তু আবার সেই ভারত বিদ্বেষী মনোভাব, সেই ভারত বিদ্বেষী কার্যকলাপ আবার চাকা যখন দিয়েছে উসমান হাদির মৃত্যুর পর থেকে, তো তারপর থেকে এরা আবারও এমন বক্তব্য রাখছে যে রবীন্দ্রনাথের গান কেন এরকম এদের দেশে জাতিসংগীত হিসেবে থাকবে। রবীন্দ্রনাথ একজন হিন্দু, রবীন্দ্রনাথের বাঙালিদের জন্য কী করেছে, বাংলা ভাষার জন্য কী করছে, এদের আশ্চর্য যুক্তি, আশ্চর্য। এদিক থেকে দেখতে গেলে দেখতে পাবো যে বিএনপির নেতা তারেক রহমান যে এখন বাংলাদেশে ফিরছে দীর্ঘ 17 বছর পরে, তার কিন্তু এর মনোভাব ঠিক উল্টো। সে এই রবীন্দ্রনাথের ঠাকুরের নিয়ে যে কটূক্তি সে নিন্দা করে এবং সে রবীন্দ্রনাথকে একজন বিশ্বগুরু হিসাবে এবং রবীন্দ্রনাথের গানকে সে সম্মান করে, যে একজন বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী হবে। তো সেদিক থেকে বলতে পারলে যে ইনার চিন্তাভাবনা সত্যি একটু অন্য ধরনের দেখা দিয়েছে। কারণ যেখানে বাংলাদেশে ভারত বিদ্বেষী ঝড় বা এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে নিয়ে যে কটূক্তিকর মন্তব্য চারিদিকে চলছে, সেদিক থেকে সে সেই হাওয়া থেকে দূরে সরিয়ে নিজেকে আলাদা করে রেখে রবীন্দ্রনাথের যে যে বিশ্বগুরু হওয়ার যোগ্য, যার যে সম্মান প্রাপ্য, সে সেই সম্মানটুকু দিয়েছে। এটা সত্যি খুবই একজন দেখার বিষয়, আর এবং একজন খুবই বড় একজন ব্যক্তিত্বের পরিচয় এনে দিয়েছে। আর জানি না যদি বা ইনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, আর সম্ভাবনা সব থেকে বেশি, তাহলে বাংলাদেশে কিন্তু হয়তো অন্য দিক থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই দিক থেকে দেখতে গেলে যে ভারতের সঙ্গে এরা যে সম্পর্ক খারাপ করার চেষ্টা করছে, যে অন্যান্য পার্টির নেতাগুলো এনসিপি বা আজাদ মঞ্চের যেসব নেতাগুলো আছে, যারা বাংলাদেশে শেখ হাসিনাকে সরিয়ে দীর্ঘ এখন রাজ করে যাচ্ছে দীর্ঘ সময় ধরে, তো তারা যে বাংলাদেশে যে প্রকার ক্ষতি করেছে, সেই ক্ষতির হাত থেকে হয়তো বাংলাদেশকে অনেকটা মুক্ত করতে পারবে আগামী আশা বিএনপির নেতা বা আওয়ামী লীগের অন্য কোনো নেতা। কারণ এদের টাইমে দেখা গেছে বাংলাদেশ সবথেকে হচ্ছে ক্ষতিগ্রস্ত টাইম ছিল, আর এদের পরে যদি অন্য কোনো টাইম আসে, তখন হয়তো আমরা দেখতে পাবো বাংলাদেশ আবার সে আগের অবস্থায় ফিরে এসেছে, যেমন বাংলাদেশ আগে ছিল, সেই সোনার বাংলা।